আহ, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। মনে হচ্ছে কোথাও দেশি ঘি দিয়ে পরোটা ভাজা হচ্ছে। বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতে এসে আমি তো দেশি ঘি চোখেই দেখতে পেলাম না। আমার খুব দেশি ঘি ভাজা পরোটা খেতে ইচ্ছে করছে। এই বলে স্মিতা আশেপাশে উকিঝুঁকি মেরে দেখে তাদের প্রতিবেশী নন্দিনীর বাড়ি থেকে ঘিয়ে ভাজা পরোটার সুগন্ধ আসছে। তাই স্মিতা তখনই সঙ্গে সঙ্গে নন্দিনীদের বাড়িতে চলে যায়। আসলে নন্দিনী তখন গ্রাম থেকে আসা তার বাবা মাকে দেশি ঘিয়ে ভাজা পরোটা পরিবেশন করে। নন্দিনী সেই সময় তার বাবা মাকে দেশি ঘিয়ে ভাজা পরোটা পরিবেশন করে। আর ঠিক তখনই সেখানে স্মিতা গিয়ে পৌঁছায়। আরে নন্দিনী বৌদি, আমি তোমার সঙ্গে দেখা করতে চলে এলাম। অনেকদিন হয়ে গেল তোমাকে দেখিনি। তোমাদের বাড়ি থেকে কি সুন্দর সুগন্ধ বেরোচ্ছে। তোমরা কি দেশি ঘিয়ে ভাজা পরোটা খাচ্ছ? এই বলে স্মিতা তাদের প্লেটের দিকে তাকিয়ে থাকে। স্মিতার এরকম লোলুপ দৃষ্টি দেখে নন্দিনী বাধ্য হয়ে স্মিতাকে এক প্লেট ঘিয়ে ভাজা পরোটা খেতে দেয়। তখনই স্মিতা সঙ্গে সঙ্গে পরোটা খেয়ে শেষ করে দেয়। বাহ বৌদি, তুমি তো দারুণ পরোটা বানিয়েছো। আমাকে আরো এক প্লেট এই ঘিয়ে ভাজা পরোটা দাও না। আমি যে কতদিন দেশি ঘিয়ে ভাজা পরোটা খাইনি তার কোনো ঠিক নেই। স্মিতার কথা শুনে নন্দিনী বাকি পরোটাগুলো তাকে খেতে দেয়। স্মিতা এত বেশি ঘিয়ে ভাজা পরোটা খেয়ে ফেলে যে নন্দিনীর বাবা মায়ের জন্য আর একটাও পরোটা থাকে না। আসলে স্মিতা গ্রামের মেয়ে ছিল। স্মিতা দেশি ঘিয়ে ভাজা পরোটা খেতে ভীষণই পছন্দ করত। সে এত বেশি দেশি ঘিয়ে ভাজা পরোটা খেত যে স্মিতার বাবা মা সবসময় তাকে নিয়ে খুবই দুশ্চিন্তা করত। তবে স্মিতার বিয়ে হয়ে যাওয়ার পর শ্বশুর বাড়িতে এসে, এবার আমার তো শহরে বিয়ে হয়েছে, এখন আমি কি করে দেশি ঘিয়ের কথা বলবো? বাবা মাকেও তো মুখ ফুটে দেশি ঘি আনার কথা বলতে পারবো না, তাহলে বাবা মা আবার আমার উপর রেগে যাবে। স্মিতার খুবই দেশি ঘিয়ে ভাজা পরোটা খেতে ইচ্ছা হলেও সে কাউকে কিছু বলতে পারে না। সে শুধু শহরের প্যাকেটজাত ঘি দিয়েই পরোটা ভেজে খায়, কিন্তু তাতে সে দেশি ঘিয়ের স্বাদ খুঁজে পায় না। তাই সেই পরোটাগুলো খেয়ে তার মন ভরে না। কিন্তু প্রত্যেক দিন প্যাকেট জাতীয় ঘি শেষ হয়ে যাওয়ায় মিতার শাশুড়ি মা রত্না দেবী বলে, কি ব্যাপার বৌমা, তুমি রোজ রোজ দেখছি দোকান থেকে নিয়ে আসা ঘি দিয়ে পরোটা ভেজে খাচ্ছ। এত বেশি ঘিয়ে ভাজা পরোটা খেলে কি করে হবে? তুমি তেল দিয়ে পরোটা ভেজে খাও। এভাবে শাশুড়ি মা বকাবকি করলে স্মিতার খুবই খারাপ লাগে। আর সেদিনই নন্দিনীদের বাড়ি থেকে দেশি ঘিয়ে ভাজা পরোটার সুগন্ধ পেয়ে স্মিতা সেখানে বিনা নিমন্ত্রণে খেতে চলে যায়। এমনকি স্মিতা তাদের বাড়ির প্রত্যেকের ভাগের পরোটা খেয়ে নেয়, যার ফলে নন্দিনী ভীষণই রেগে যায়। এই যে মা, আপনার বান্ধবীর বৌমা এসে আমার বাবা মায়ের জন্য বানিয়ে রাখা সব পরোটাগুলো খেয়ে শেষ করে দিয়েছে। বলি, আপনাদের বান্ধবীর বাড়িতে কি দেশি ঘি জোটে না? লোকের বাড়িতে ঘিয়ের পরোটা খেতে এসেছে। স্মিতার জন্য আমি আমার বাবা মাকে তাদের নিয়ে আসা দেশি ঘিয়ে ভাজা পরোটা খাওয়াতে পারলাম না। অমলা দেবী নন্দিনীর কথা শুনে খুবই রেগে যায়। তাই তখনই সে স্মিতার শ্বশুর বাড়িতে গিয়ে যাচ্ছে তাই ভাবে স্মিতার শাশুড়ি মাকে কথা শোনায়। তাই রত্না দেবী স্মিতার উপর ভীষণ পরিমাণে রেগে যায়। সে তখনই স্মিতাকে ডেকে পাঠায়। তুমি অমলাদের বাড়িতে গিয়ে ঘিয়ে ভাজা পরোটা খেয়ে এসেছো। এমন পরোটা খেয়েছো যে ওদের বাড়ির সব পরোটা শেষ হয়ে গেছে। কেন বাড়িতে এত এত ঘিয়ে ভাজা পরোটা খেয়ে তোমার শান্তি হয় না যে এবার লোকের বাড়িতে গিয়ে পরোটা খেতে হচ্ছে? আসলে মা, শহরে তো দেশি ঘি পাওয়া যায় না। আপনারা বাজার থেকে যে ঘিগুলো নিয়ে আসেন ওগুলো একদমই প্যাকেটজাত। তার মধ্যে দেশি ঘিয়ের কোনো গন্ধই নেই। দেশি ঘি ভাজা পরোটার স্বাদই আলাদা। দেশি ঘি খেলে একদম মুখে লেগে থাকবে। নন্দিনী বৌদিদের বাড়িতে দেশি ঘিয়ের পরোটা ভাজা হচ্ছিল বলেই তো আমি ওদের বাড়িতে খেতে গেলাম। একদম চুপ করে থাকো, একটাও কথা বলবে না। তোমার লজ্জা করছে না? লোকের বাড়িতে বিনা নিমন্ত্রণে গিয়ে তাদের খাবার শেষ করে এসেছো। অতই যদি দেশি ঘি খাওয়ার শখ হয় তাহলে আসার সময় বাপের বাড়ি থেকে একটা গরু আনতে পারতে। আমি আজকেই তোমার বাবা মাকে ফোন করে সব কথা বলবো। না না মা, এরকম করবেন না। আমি আর প্রতিবেশীদের বাড়িতে গিয়ে দেশি ঘিয়ের পরোটা খাবো না। আমার বাবা মা জানতে পারলে আমাকে খুব বকবে। আমার এত বেশি করে দেশি ঘিয়ে ভাজা পরোটা খাওয়ার জন্যই তো আমার বাবা মা আমাকে এরকম শহরে বিয়ে দিল। এভাবে স্মিতা সেদিন তার শাশুড়ি মায়ের কাছে খুবই বকা শোনে, কিন্তু তবুও স্মিতার মন দেশি ঘিয়ের জন্য ছটফট করতে থাকে। স্মিতা বাজারে গেলেই প্রত্যেকটা দোকানে দেশি ঘি খুঁজে বেড়ায়।
ও দাদা, আপনাদের এখানে কি দেশি ঘি পাওয়া যায় না? আমি তো শুনেছিলাম শহরে নাকি সবই কিনতে পাওয়া যায়। তাহলে এখানে গ্রামের মতো দেশি ঘি পাওয়া যায় না কেন? তোমাদের জন্য আমি দেশি ঘিয়ে ভাজা পরোটা খেতে পারছি না জানো। আরে দিদি, আপনি তো রোজ এসে ঘিয়ের খোঁজ করেন। আপনাকে তো বারবার বলেছি আমাদের দোকানে দেশি ঘি পাওয়া যাচ্ছে, কিন্তু আপনার তো এই ঘি পছন্দ হচ্ছে না। তাহলে আমরা কি করবো বলুন তো? তোমাদের ওই ঘিয়ে গন্ধ নেই, স্বাদ নেই, কিছুই নেই। তোমরা দেশি ঘি বলে লোকজনকে বোকা বানাচ্ছ। আসল দেশি ঘি থাকলে তবেই আমাকে দেবে। আমি ওই কেমিক্যাল মেশানো প্যাকেটের ঘি আর খেতে পারছি না। ঠিক এমন সময় স্মিতা দেখে একটা রেস্টুরেন্টের সামনে লেখা আছে দেশি ঘিয়ে ভাজা পরোটা, লুচি, পকোড়া ইত্যাদি পাওয়া যায়, যা দেখে স্মিতা ভীষণই খুশি হয়। দাদা, আমাকে 10টা দেশি ঘিয়ে ভাজা পরোটা দেবেন। পরোটাতে খুব ভালো করে দেশি ঘি দেবেন, যাতে খাওয়ার 1 ঘন্টা পরেও ঘি মুখে লেগে থাকে। তোমাদের এই দোকানটা আমি যদি আগে খুঁজে পেতাম তাহলে আমাকে এতদিন কষ্ট করতেই হতো না। আসলে সেই রেস্টুরেন্ট বাজারে নতুন করে ওপেন করা হয়, তাই সেই রেস্টুরেন্টের ব্যাপারে লোকজন এখনো পর্যন্ত কিছুই জানে না। তাই স্মিতাও এরকম একটা রেস্টুরেন্টের খোঁজ পেয়ে ভীষণই খুশি হয়। সে সঙ্গে সঙ্গে সেই রেস্টুরেন্টে বসে অনেক অনেক দেশি ঘিয়ে ভাজা পরোটা খেতে থাকে। সেদিনের পর থেকে স্মিতা প্রায় প্রত্যেক দিন সেই রেস্টুরেন্টে দেশি ঘিয়ের পরোটা খেতে যায়। এতে করে তার অনেক বেশি করে টাকা খরচা হয়ে যায়। বৌমা, তোমার বাজার করতে এত বেশি সময় লাগে কেন? সামান্য সবজি আর মাছ নিয়ে তো বাড়িতে চলে আসবে। আমাদের বাজার বাড়ি থেকে কিন্তু অনেক কাছে, তাহলে তোমার এত সময় লাগে কেন? তুমি বাজারের নাম করে অন্য কোথাও যাও না তো? না না মা, আমি বাজারের নাম করে অন্য কোথাও যাব কেন? আসলে বাজারের লোকগুলো জিনিসপত্র দিতে অনেক লেট করে, তাই আমার এত দেরি হয়। স্মিতা এই বলে তখনই নিজের ঘরে পালিয়ে যায়। আর সে মনে মনে ভাবে, আমি যদি প্রত্যেকদিন রেস্টুরেন্ট থেকে এরকম পরোটা খেতে থাকি তাহলে আমার তো অনেক বেশি টাকা খরচা হয়ে যাবে। আর শাশুড়ি মাও আমার উপর সন্দেহ করছে। আমার আর বাইরে গিয়ে দেশি ঘিয়ের পরোটা খাওয়া উচিত হবে না। আমি বরং ওই রেস্টুরেন্ট থেকেই আমার জন্য দেশি ঘি কিনে নিয়ে এসে বাড়িতে পরোটা ভেজে খাবো। স্মিতা এই মনে করে সেই রেস্টুরেন্টে গিয়ে দেশি ঘি কিনতে চাইলে সেই রেস্টুরেন্টের মালিক কিছুতেই রাজি হতে চায় না। আমি আপনার কাছে টাকা দিয়ে দেশি ঘি কিনবো, তবুও কেন আমাকে দেশি ঘি দিতে চাইছেন না? আমি আপনার কাছ থেকে প্রত্যেকদিন দেশি ঘিয়ের পরোটা খাই। আমি তো আপনার রেগুলার কাস্টমার। আমি যদি আপনাকে ঘি দিই তাহলে আমার ব্যবসা চলবে কি করে? আর এমনিও তো আমরা নিজেদের ব্যবসার জন্য কিনে আনা জিনিসপত্র বাইরে বিক্রি করি না। তাই আপনার যদি ইচ্ছা হয় তাহলে আমার কাছে এসেই দেশি ঘিয়ের পরোটা খেয়ে যেতে পারেন, বুঝেছেন? দূর, কোথায় ভাবলাম আমি মনের আনন্দে এখান থেকে দেশি ঘি কিনে নিয়ে গিয়ে বাড়িতে ঘিয়ের পরোটা ভেজে খাবো, কিন্তু এখন মনে হচ্ছে আমাকে দোকানে এসেই দেশি ঘিয়ের পরোটা খেতে হবে। এবার থেকে আমি দিনে 2টো করে পরোটা খাবো, তাহলে আমার বেশি টাকা খরচা হবে না। সেদিন থেকে স্মিতা দিনে 2টো করে ঘিয়ে ভাজা পরোটা খেতে থাকে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। এরই মধ্যে রত্না দেবীর বোন সুমনা দেবী তাকে ফোন করে তাদের গ্রামের বাড়িতে নিমন্ত্রণ করে, কারণ সামনেই সুমনা দেবীর বৌমার শ্রাদ্ধের অনুষ্ঠান। তাই সে ফোন করে আত্মীয় স্বজন সবাইকে নিমন্ত্রণ জানায়। তোর নতুন বৌমাকেও কিন্তু নিয়ে আসিস। এই প্রথমবার বৌমা আমাদের বাড়িতে আসছে। আরে হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাব। কত খুশির খবর বলে কথা, আমাকে তো যেতেই হবে। তাছাড়া অনেক দিন গ্রামে যাওয়া হয়নি। রত্না দেবী স্মিতাকে গ্রামের বাড়ি যাওয়ার কথা জানালে স্মিতাও খুবই খুশি হয়, কারণ তার কাছে গ্রাম মানেই দেশি ঘি। গ্রামের প্রত্যেকটা বাড়িতে দেশি ঘি থাকবে, এটাই স্বাভাবিক। দেখো বৌমা, আমি কিন্তু খুব ভালো মতোই বুঝতে পারছি তোমার মাথার মধ্যে কি চলছে। গ্রামে যাব বলছি মানে এই নয় যে তুমি সেখানে গিয়ে সারাদিন শুধু দেশি ঘিয়ে বানানো পরোটা গিলতে থাকবে। আমরা আমার বোনের বৌমার শ্রাদ্ধের অনুষ্ঠানে যাচ্ছি, সেখানে কিন্তু অনেক লোকজন থাকবে। এভাবে রত্না দেবী তার বৌমাকে খুব ভালো মতো বুঝিয়ে দেয়। কয়েকদিনের মধ্যে স্মিতা তার শাশুড়ি মায়ের সঙ্গে সুমনা দেবীর বৌমার শ্রাদ্ধের অনুষ্ঠানে গিয়ে পৌঁছায়, আর সেখানে দেশি ঘিয়ে ভাজা পরোটা বানানো হয়। আমার বৌমা দেশি ঘিয়ের পরোটা খেতে খুব ভালোবাসে। সুমনা, তুই আমার বৌমার পাতে আরো 4টে করে দেশি ঘিয়ে ভাজা পরোটা দে। আসলে আমার বৌমাও তো গ্রামের মেয়ে, ও দেশি ঘি খেতে খুব পছন্দ করে, কিন্তু আমাদের শহরে তো দেশি ঘি পাওয়াই যায় না। হ্যাঁ, সে আমি জানি। তুই ফোন করে বলতিস যে তোর বৌমা দেশি ঘিয়ের পরোটা খেতে খুব পছন্দ করে। তুই যাওয়ার সময় আমাদের বাড়ি থেকে বেশ কয়েক জার দেশি ঘি নিয়ে যাস, কেমন? এই শুনে স্মিতা খুবই খুশি হয়। আর সেদিন সুমনা দেবীর বাড়িতে
দেশি ঘিয়ের পরোটা খেয়ে তার খুবই পছন্দ হয়, তাই সে অনেক বেশি বেশি করে পরোটা খেতে থাকে, যা দেখে সুমনা দেবীর বৌমা কথার খুবই রাগ হয়। কারণ কথা ও স্মিতার মতো দেশি ঘিয়ের পরোটা খেতে খুব পছন্দ করে, কিন্তু প্রেগন্যান্সির জন্য ডাক্তারবাবু তাকে দেশি ঘি খেতে বারণ করে। মা, আমাকেও কটা দেশি ঘিয়ে ভাজা পরোটা দিন না, আমারও খুব দেশি ঘিয়ের পরোটা খেতে ইচ্ছা করছে। কয়েকদিন বাদেই তো আমার ডেলিভারি হবে, তাই এখন দেশি ঘি খেলে নিশ্চয়ই আমার কোনো অসুবিধা হবে না। একদমই না, আগে তোমার ডেলিভারি হোক, তারপর অন্য কথা। ডাক্তার তোমাকে বেশি তেল জাতীয় জিনিস খেতে বারণ করেছে, তাই তোমাকে এখন এসব দেওয়া যাবে না। শাশুড়ি মায়ের কথা শুনে কথার খুবই মন খারাপ করে, কিন্তু সে বিকালবেলা চুপি চুপি রান্নাঘরে চলে যায় আর সে লুকিয়ে লুকিয়ে রান্নাঘর থেকে সমস্ত দেশি ঘিয়ের পরোটা খেয়ে নেয়। সন্ধ্যাবেলা সুমনা দেবী রান্নাঘরে গিয়ে একটাও পরোটা দেখতে পায় না। হায় রে, এতগুলো দেশি ঘিয়ে ভাজা পরোটা কোথায় গেল? কে খেলো অতগুলো পরোটা? মা, স্মিতা দি তো দেশি ঘিয়ে ভাজা পরোটা খেতে খুব ভালোবাসে, তাই আমার মনে হয় স্মিতা দি পরোটাগুলো সব খেয়ে ফেলেছে। হ্যাঁ, মানছি আমি দেশি ঘিয়ে ভাজা পরোটা খেতে ভালোবাসি, তার মানে আমি কি তোমাদের বাড়ির অনুষ্ঠানের খাবার চুরি করে খেয়ে নেব? তুমি আমাকে এতটা খারাপ ভাবতে পারলে? মা, আমি তো সারাক্ষণ আপনার সঙ্গেই ছিলাম, আপনি কি আমাকে একবারও রান্নাঘরে যেতে দেখেছেন? না সুমনা, তোর বৌমার কাছ থেকে এরকম ব্যবহার কিন্তু আমরা আশা করিনি। আমার বৌমা সারাক্ষণ আমার সঙ্গেই ছিল, ও একবারের জন্য তোদের রান্নাঘরে যায়নি। তুই আমার বৌমার নামে এরকম মিথ্যা অপবাদ দিতে পারলি? আমরা আর এক মুহূর্ত এখানে থাকবো না। এই বলে রত্না দেবী স্মিতাকে নিয়ে বাড়িতে চলে যায়, কিন্তু বাড়িতে এসে স্মিতার কিছুই যেন ভালো লাগে না, কারণ শুধুমাত্র দেশি ঘিয়ে ভাজা পরোটার জন্য আজকে স্মিতাকে সবার সামনে অপমানিত হতে হয়। আজকে সামান্য এই দেশি ঘিয়ের পরোটার জন্য আমাকে সবার সামনে অপমানিত হতে হলো। এই একমাত্র দেশি ঘিয়ের পরোটা খাওয়ার জন্য লোকে আমাকে অপমান করলো। আমি ওই পরোটাগুলো চুরি করে খাইনি ঠিকই, কিন্তু সবাই ভাবছে আমি হয়তো ওই পরোটাগুলো খেয়েছি, তাই আমি আর কখনো দেশি ঘিয়ের পরোটা খাওয়ার জন্য পাগলামি করব না। সেদিনের পর থেকে স্মিতা আর কখনো দেশি ঘিয়ের পরোটা খেতে চায় না। তমসা তার মা রচনা দেবীর সাথে বাস করে। তারা অত্যন্ত বড়লোক হওয়ায় রচনা দেবীর ভীষণ অহংকার ছিল। সে মানুষকে মানুষ বলে গণ্য করত না, কিন্তু তমসা একেবারেই ভিন্ন প্রকৃতির মেয়ে ছিল। সে মানুষের দুঃখ কষ্ট দুর্দশা দেখলে কষ্ট পেত। একদিন গরমের দিনে দুপুরবেলা অত্যাধিক পরিমাণে গরম পড়ায় তমসার ভীষণ পরিমাণে আইসক্রিম খেতে ইচ্ছা করে, তাই সে বাড়ির পাশের দোকান থেকে আইসক্রিম কিনতে যাবে বলে তার মায়ের কাছে বায়না করে। মা, আমার ভীষণ আইসক্রিম খেতে ইচ্ছে করছে, আমি কিছুতেই আর বাড়িতে বসে থাকতে পারছি না। আর আজকে রামু কাকারও ছুটি, না হলে রামু কাকাকে বললেই আমাকে আইসক্রিম এনে দিত। কি আর করা যাবে বলো, তাই আমাকে গিয়েই আইসক্রিম নিয়ে আসতে হবে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে যে তুই এই গরমের মধ্যে রাস্তায় আইসক্রিম কিনতে বেরোবি? তোর মাখনের মতো গায়ের রং সূর্যের তাপে কালো কয়লার মতো হয়ে যাবে, তখন বুঝবি। এখন তোকে আইসক্রিম খেতে হবে না, চুপ করে বাড়িতে থাক। তমসা কিছুতেই তার মায়ের কথা শুনতে চায় না। সে তার মায়ের কাছে ভীষণ পরিমাণে আইসক্রিম খাওয়ার জন্য বায়না করে। ঠিক সেই সময় তাদের বাড়ির সামনে থেকে একজন বরফ গোলাওয়ালা চলে যায়। বরফ গোলাওয়ালা হিতেশের ডাক শুনে তমসা জানালার সামনে চলে আসে। সে তার মায়ের কথা উপেক্ষা করে হিতেশের কাছ থেকে বরফের গোলা কিনতে চলে আসে। বরফের গোলা খেতে চাইলে চলে আসুন, আমার কাছে কালো গোলা, ম্যাঙ্গো গোলা, পাইনাপেল গোলা আর পেপসি গোলা। বরফ গোলা খেয়ে নিজেদের প্রাণ ঠান্ডা করুন। এই গোলাওয়ালা, আমাকে একটা কোলা গোলা আর একটা পেপসি গোলা দাও তো। আর এর মধ্যে কুচো বরফটা কিন্তু বেশি করে দেবে, একদম কিপটেমি করবে না বলে দিচ্ছি। হিতেশ তমসার জন্য বরফের গোলা বানাতে শুরু করে। নিজের মেয়েকে রাস্তার ধার থেকে এরকম বরফের গোলা কিনে খেতে দেখে রচনা দেবী ভীষণ পরিমাণে রেগে যায় এবং সে তৎক্ষণাৎ সেখানে ছুটে আসে। ইস, তোর একটা কোনো ক্লাস নেই দেখছি। তুই নাকি আমার মেয়ে, এরকম রাস্তার ধারের একটা লক্করবাজ পটকা গোলাওয়ালার কাছ থেকে তুই বরফের গোলা কিনে খাচ্ছিস? রচনা দেবীর এরকম কথা শুনে হিতেশের খুবই খারাপ লাগে, কিন্তু তমসা তার মায়ের কথা শুনে চুপ করে থাকে না। সে প্রতিবাদী গর্জে ওঠে। আচ্ছা মা, তুমি এরকম করে কথা শোনাচ্ছ কেন? এটা তো গোলাওয়ালার জীবিকা, আর এ তো কারোর কাছ থেকে টাকা ধার চাইছে না কিংবা কারোর কাছে হাত পাচ্ছে না। বরফের গোলা বিক্রি করে টাকা উপার্জন করছে, সুতরাং আমি এর কাছ থেকে বরফের গোলা খাবো।
ছেলেটার হাত দুটো কি নোংরা, ওই নোংরা হাত দিয়ে বরফের গোলা বানাচ্ছে। সত্যি তমসা, তোর কিন্তু ঘৃণাবোধ বলে কিছুই নেই দেখছি। এই বলে রচনা দেবী রাগ করে সেখান থেকে চলে আসে। তমসা হিতেশের সাথে গল্প করতে করতে বরফের গোলা খেতে শুরু করে। হিতেশের সততা দেখে এবং তার মুখে দুঃখ কষ্টের কাহিনী শুনে তমসা তার প্রতি দুর্বল হয়ে পড়ে এবং তার হিতেশকে খুবই ভালো লেগে যায়। এভাবেই প্রত্যেক দিন তমসা হিতেশের কাছ থেকে বরফ গোলা কিনে খেতে শুরু করে। রচনা দেবী তাদের এরকম ব্যবহারে ভীষণ সন্দেহ হয়। সে হিতেশকে নানাভাবে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়, কিন্তু তমসা তার মায়ের কোনো কথা শুনতে চায় না। মা শোনো, আমি কখনো তোমাকে অপমান করিনি। তোমার কাছে টাকা আছে বলে তোমার ভীষণ অহংকার, কিন্তু তাই বলে তুমি হিতেশকে অপমান করতে পারো না। আমি হিতেশকে বিয়ে করব, আর এটাই আমার ফাইনাল ডিসিশন। কি তুই বরফ গোলাওয়ালা ছোট লোক ছেলেটাকে বিয়ে করবি? তাই যদি হয় তাহলে আমি তোকে বাড়ি থেকে বের করে দেব, আর আমার সম্পত্তির একটা কানা করিয়ে তুই পাবি না বলে দিলাম। তমসা নিজের মায়ের অপমান আর সহ্য করতে পারে না। সে এক কাপড়ে নিজের বাড়ি থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে এবং হিতেশের সাথে দেখা করে তাকে বিয়ের প্রস্তাব দেয়। হিতেশ প্রথমে তমসার কথাই কিছুতেই রাজি হতে চায় না, কিন্তু তমসা ছাড়ার পাত্রী ছিল না। সে হিতেশকে জোর করে বিয়ে করতে বাধ্য করে। বিয়ের পর তুমি কিন্তু খুব ভুল করছো তমসা। আমার এই ভাঙা ঘরে তুমি থাকতে পারবে না। আর এই বরফের গোলা বিক্রি করে আমি কত টাকাই বা ইনকাম করি? নিজের খরচা নিজেই তো চালাতে পারি না, তোমার খরচা কি করে চালাবো? তোমাকে কে বলেছে যে তোমাকে একা সংসার টানতে হবে? আমিও তো একটা কাজ খুঁজতে পারি নাকি? আমি কিন্তু যথেষ্ট শিক্ষিত, তাই আমার মনে হয় না যে কাজ পেতে আমার বেশি সময় লাগবে। চুপ করো, এখন কাজের বাজার তো সোজা না যে মুখ খুললাম আর কাজ পেয়ে গেলাম। তোমাকে আবারও বলছি, তুমি বড় লোকের মেয়ে, নিজের বড় লোক বাপের বাড়িতে ফিরে যাও। তা না হলে সারা জীবন আমার কাছে থাকতে গেলে কষ্ট পেয়েই বেঁচে থাকতে হবে। এই বলে হিতেশ তার ঠেলা গাড়ি নিয়ে বেরিয়ে যায়। বেশ রাত হয়ে গেলেও হিতেশ বাড়ি ফিরছে না দেখে তমসা ভীষণ চিন্তায় পড়ে। সে হিতেশকে ফোন করতে থাকলেও তার ফোন সুইচ অফ বলে। কিছুক্ষণ পরে পুলিশ তমসাকে ফোন করে হিতেশের লরি অ্যাক্সিডেন্টের ব্যাপারে জানায়। হিতেশ আনমনাভাবে নিজের বরফের গোলাগাড়ি নিয়ে রাস্তা পারাপার করছিল। সেই সময় একটা মাল বোঝাই লরি এসে তাকে ধাক্কা মারে। স্থানীয় অধিবাসীরা সেই মুহূর্তেই হিতেশকে হসপিটালে নিয়ে যায়। হিতেশ প্রাণে বেঁচে গেলেও তার 2 পা কাটা যায়। এই ঘটনা তমসা কিছুতেই সহ্য করতে পারে না এবং সে কান্নায় ভেঙে পড়ে। আমি কিছুতেই তোমাকে এই অবস্থায় ছেড়ে যাব না, কারণ আমি যদি তোমাকে ছেড়ে চলে যাই আমি জানি তুমি মরে যাবে। আমি আজ থেকে তোমার মতো ঠেলাগাড়ি করে বরফের গোলা বিক্রি করব আর তোমার চিকিৎসার জন্য টাকা জোগাড় করব। এইভাবে তমসা বরফ গোলাওয়ালিতে পরিণত হয়। প্রথম তার বরফের গোলা বানাতে ভীষণ অসুবিধা হলেও পরবর্তীকালে সে তার নিজের বরের মতো বরফের গোলা বানাতে শুরু করে। বড়লোকের মেয়ে হওয়া সত্ত্বেও সে নির্দ্বিধায় বরফের গোলাগাড়ি ঠেলে বিক্রি করতে শুরু করে। এভাবেই কিছুদিন কাটে। একদিন তমসা বরফের গোলা বিক্রি করছে, সেই সময় তার মা একটা বড় গাড়ি থেকে নেমে তার সামনে আসে। নিজের কি অবস্থা করেছিস তমসা? একবার চোখে দেখেছিস? আমি সব ঘটনা শুনেছি, কিন্তু আমি এটা বুঝতে পারছি না তোর কিসের অভাব যে তুই ওই পা কাটা স্বামীর জন্য রাস্তায় ঘুরে ঘুরে বরফের গোলা বিক্রি করছিস। ছি, আমার মান সম্মান কিছুই রইল না। সারা জীবন শুধু নিজের মান সম্মান আর নিজের টাকা পয়সার কথাই চিন্তা করে গেলে মা। আর শোনো, তুমি আমার বরের ব্যাপারে একটাও খারাপ কথা বলবে না। আমি বরফের গোলা বিক্রি করে সংসার চালাবো না অন্য কিছু করব, সেটা আমার ব্যাপার। তোমাকে সেই নিয়ে আমি জবাব দিতে বাধ্য নই। আমি তোকে আর এই বরফের গোলা বিক্রি করতে দেব না। তুই আজকে এই মুহূর্তে আমার সাথে বাড়ি ফিরে যাবি। আমি মিস্টার ডিসুজার ছেলের সাথে কথা বলেছি, ও তোকে বিয়ে করতে রাজি হয়েছে, তাই আমি তোকে আবার ধুমধাম করে বিয়ে দেব। মা, তোমার কি আমাকে এতটাই সস্তা মনে হয় যে একবার বিয়ে হয়ে যাওয়ার পর আমি আবার বিয়ে করব? তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। এই নাও, একটা বরফের গোলা বানিয়ে দিলাম, এটা খাও, দেখবে তোমার মাথাটা ঠান্ডা হবে। এই বলে তমসা একটা পেপসি বরফের গোলা বানিয়ে তার মায়ের মুখের সামনে ধরে। নিজের মেয়ের এমন ব্যবহারে রচনা দেবী ভীষণ পরিমাণে রেগে যায়। সে তার মুখের সামনে থেকে বরফের গোলাটা ছুঁড়ে ফেলে দেয়। তোর ভীষণ দেমাগ তমসা। অবশ্য দেখতে হবে তো কার মেয়ে। আমি তো নিজে পেটে ধারণ করেছি তোকে, তাই আমার স্বভাবটাই পেয়েছিস। আমিও দেখবো এই গরমের মধ্যে রোদে পুড়ে তুই কতদিন বরফের গোলা বিক্রি করতে পারিস। নিজেই একদিন আমার কাছে পালিয়ে আসবি, দেখে নিস তুই।
এই বলে রচনা দেবী সেখান থেকে চলে যায়। তমসা একইভাবে বরফের গোলা বিক্রি করে নিজের সংসার চালায় এবং কোনো মতে হিতেশের চিকিৎসার খরচ জোগাড় করে। তমসার হাজার অসুবিধা হলেও সে নিজের স্বামীর সামনে তার অসুবিধার কথা স্বীকার করে না। এমনই একদিন সে হিমঘর থেকে বরফ আনতে যায়। এই যে মহারানী, তুমি একটা মেয়ে হয়ে এতগুলো ছেলে বরফ গোলাওয়ালার মাঝখানে দাঁড়িয়ে কি করছো? দেখে তো ভদ্রবাড়ির মহিলা বলেই মনে হচ্ছে। তুমি জানো না যে এখানে সবকটা বেটা ছেলেটা কুচি বরফ কিনতে আসে? আপনি মনে হয় নতুন এখানকার দায়িত্ব পেয়েছেন, তাই আমাকে এতগুলো কথা শোনাচ্ছেন। আমি প্রত্যেক দিনই বরফের গোলা বিক্রি করার জন্য এই হিমঘর থেকে বরফ নিয়ে যায়। আগে যিনি ছিলেন তিনি আমাকে আপনার মতো খারাপ খারাপ কথা কখনোই শোনাননি। আর বরফ গোলার উপর কি নাম লেখা আছে যে শুধু ছেলেরাই এই ব্যবসাটা করতে পারবে? বাবা, তুমি এত সুন্দরী রমণী হয়ে রোদে পুরে রাস্তায় বেরিয়ে বরফের গোলা বিক্রি করো কেন? স্বামী খেতে দেয় না বুঝি? তা চাইলে তুমি কিন্তু আমার সাথে যেতে পারো, আমি তোমাকে ভরিয়ে দেবো। এত কষ্ট করে তোমায় আর রাস্তায় ঘুরে ঘুরে বরফের গোলা বিক্রি করতে হবে না। আর যদি একটা বাজে কথা বলেছেন, এই বরফটা নিয়ে আপনার মুখে ঢুকিয়ে দেব। বেশি ভাট না বকে আমাকে আমার বরফ দিয়ে দিন। বরফের গোলা বিক্রি করতে যেতে না হলে আমার দেরি হয়ে যাবে। তমসার এরকম মুখের ভাষা শুনে বিমল বাবু ভীষণ ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি করে তমসাকে তার ভাগের বরফ দিয়ে দেয়। তমসা সেখান থেকে চলে যাওয়ার পরে তার মা বিমল বাবুর সাথে দেখা করতে আসে। বিমল বাবু তার মাকে সমস্ত ঘটনা খুলে বলে। আপনি একেবারে ফালতু একটা লোক। এত কষ্ট করে এই হিমঘরের আগের ম্যানেজারকে সরিয়ে আমি আপনাকে এখানকার মালিকের সঙ্গে কথা বলে কাজে রাখার ব্যবস্থা করেছি, আর আপনি আমার একটা কাজও করতে পারলেন না। আসলে রচনা দেবী ইচ্ছা করেই বিমল বাবুকে নিজের মেয়েকে অপমান করার কথা শিখিয়ে দিয়েছিল এবং বিমল বাবু তার মায়ের কথা মতোই কাজ করেছিল। রচনা দেবী তার জন্য বিমল বাবুকে কিছু টাকাও দিয়েছিল। আমি কি করব ম্যাডাম, আপনার মেয়ে ভীষণ জেদি। আমি তো ইচ্ছা করেই আপনার মেয়েকে যা নয় তাই বলে অপমান করলাম, যাতে সে বরফ গোলা বিক্রি করা বন্ধ করে দেয়। কিন্তু ওই মেয়ের কি তেজ, উল্টে আমাকেই অপমান করে দিল। এখন মনে হচ্ছে সোজা আঙুলে ঘি বের করতে না পারলে আমাকে আঙুলটা বাঁকাতেই হবে। তমসা প্রত্যেকদিন এইভাবেই বিমল বাবুর কাছ থেকে ফুচকা বরফ নিয়ে এসে বরফের গোলা বিক্রি করে। একদিন সে একটি বাচ্চাদের স্কুলের ধারে দাঁড়িয়ে বরফের গোলা বিক্রি করে এবং সেই স্কুলের বাচ্চারা তার কাছ থেকে বরফের গোলা কিনে খায়। সমস্ত বাচ্চারা বরফের গোলা কিনে খাচ্ছে, ঠিক সেই সময় পিঙ্কি কাঁদতে কাঁদতে চিৎকার করে ওঠে, পোকা পোকা, মা পোকা, বরফের গোলার মধ্যে ভর্তি ভর্তি পোকা, আমি পোকা খেয়ে ফেলেছি, আমি পোকা খেয়ে ফেলেছি। প্রত্যেক বাচ্চাদের বরফের গোলার মধ্যে অজস্র পোকা দেখে তাদের মায়েরা ভয় পেয়ে যায়। তমসাও এমন দৃশ্য দেখে আঁতকে ওঠে। সমস্ত পোকা এতক্ষণ বরফের মধ্যে থাকায় তমসা তাদের অস্তিত্বের কথা বুঝতে পারে না, কিন্তু যখন সে বরফের গোলা বানায় তখন পোকাগুলো তাপ পেয়ে জেগে ওঠে এবং বরফের গোলার মধ্যে থেকে বেরিয়ে আসে। প্রত্যেক বাচ্চার মায়েরা এমন দৃশ্য দেখে তমসার উপর ভীষণ পরিমাণে রেগে যায়। সেই সাথে সেখানকার লোকজন সকলে মিলে তমসাকে মারার জন্য ধেয়ে আসে। আমাকে দয়া করে ছেড়ে দিন, আমি জানি না এই পোকাগুলো বরফগুলোর মধ্যে কোথা থেকে এলো। আমাকে মারবেন না, দয়া করে আমাকে মারবেন না, আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করুন। সকলে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তমসাকে ধরে নিয়ে যায় এবং তাকে জেলে ভরার জন্য প্রস্তুতি শুরু করে। ঠিক সেই সময় তমসার মা পুলিশ থানায় এসে উপস্থিত হয়। দয়া করে আমার মেয়েকে গ্রেপ্তার করবেন না স্যার, সব আমার দোষ। আমি বিমল বাবুকে বলেছিলাম আমার মেয়ের বরফের মধ্যে পোকা মিশিয়ে দিতে, যাতে আমার মেয়ে এই পোকা দেখে ভয় পেয়ে বরফের গোলা বিক্রি করা বন্ধ করে দেয়। কিন্তু পরিস্থিতি যে এইভাবে ঘুরে যাবে আমি বুঝতে পারিনি। যা দোষ করেছি আমি করেছি, দয়া করে আমার মেয়েকে ছেড়ে দিন। তমসা তার মায়ের কথা শুনে অবাক হয়ে যায়। শেষ পর্যন্ত তুমি আমার সাথে এমন করলে মা? তুমি জানো যে সমস্ত বাচ্চারা আমার বরফের গোলা খেয়েছে তারা এখন হসপিটালে ভর্তি আছে। এখন তাদের যদি কিছু হয়ে যায় তুমি নিজেকে ক্ষমা করতে পারবে তো মা? শুধু এটা না রে মা, আমি জীবনে অনেক ভুল করেছি। আসলে রচনা দেবী ইচ্ছে করে একজন লরি ড্রাইভারকে টাকা খাইয়ে হিতেশের অ্যাক্সিডেন্টটা করিয়েছিল, যাতে তার মেয়ে আবার তার কাছে ফিরে আসে। সে বিমল বাবুকে অনেক অনেক টাকা দিয়ে তমসার বরফের মধ্যে প্রচুর পরিমাণে পোকা মিশিয়ে দিতে বলে, কিন্তু তমসা সেই ঘটনা বুঝতে পারে না। নিজের মায়ের মুখে সব সত্যি কথা শুনে তমসা কান্নায় ভেঙে পড়ে। আজকে তোমার জন্য হিতেশের দুটো পা কাটা গেছে, আমার সংসারটা তছনছ হয়ে গেছে, আবার তুমি বড় মুখ করে সেই ঘটনাগুলো বলছো। আমি চাই তোমার কঠোরতম শাস্তি হোক। আমি সবসময় অন্যায়ের প্রতিবাদ করেছি, আর আজকে আমি এই অন্যায়টা কিভাবে মেনে নেব?
পুলিশ বাবু রচনা দেবীর স্বীকারোক্তি অনুযায়ী বিমল বাবুকেও গ্রেপ্তার করে নিয়ে আসে। রচনা দেবী নিজের ভুল বুঝতে পেরে স্কুলের সমস্ত বাচ্চাদের চিকিৎসার দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নেয় এবং হিতেশের চিকিৎসার দায়িত্ব নিজেই বহন করে। পুলিশ 1 বছরের জন্য রচনা দেবী এবং বিমলকে ধরে নিয়ে চলে যায়। নিজের ভুল বুঝতে পেরে রচনা দেবী পুরোপুরি শুধরে যায় এবং জেল থেকে বেরিয়ে আসার পর সে তার মেয়ে এবং জামাইকে নিয়ে সুখে সংসার করা শুরু করে।